আপনি একটু বের হয়ে আবার অ্যাড হন ভাইয়া। আচ্ছা, যেখানে ছিলাম, তাহলে এই তিনটা প্রশ্ন থেকে ঘুরে ফিরে আমার প্রশ্ন আসবে। এই দুইটা প্রশ্ন খুবই সহজ। কোন দুইটা? 14 এবং 15, অথবা 14 নম্বর প্রশ্ন। দুইটা প্রশ্ন খুবই সহজ, শুধুমাত্র ক্যালকুলেশন গুলো যোগ বিয়োগ গুণ ভাগ ছাড়া এই প্রশ্ন আর কিছু নাই। 14 এবং 15, যদিও বা 15 এখানে নাই, 15টা 14 এর ভিতরে অ্যাড হয়ে গেছে আর কি, 14 এর ভিতর কি ঢুকে গেছে এটা। তাহলে আমি 14টা শুরু করতেছি, 14 এবং 15 পুরোটা করাই দিই। সবার কাছে কি বই আছে না? দুইটা প্রশ্ন একটু বের করেন, আমি ততক্ষণে এটা একটু স্ক্রিনশট দিয়ে পুরো প্রশ্নটা স্ক্রিনে শো করি। এবার প্রশ্নটা একটু শো করতেছে, একটা মিনিট, এই জন্য ওয়েট করতেছি। আসবে কিনে কি শো হয়েছে? জি ভাই ঠিক আছে। আচ্ছা, প্রথমত আমরা একটা লাইন কল্পনা করি, একটা গ্রাফ অঙ্কন করি। সেই গ্রাফটা টি এবং এস, টি দিয়ে টেম্পারেচার, এস দিয়ে এন্ট্রপি বুঝি। এটা আমাদের তেমন একটা দরকার নেই, তারপর আমি একটা আমার রাফ হিসাব করার জন্য আমি ডায়াগ্রামটা অঙ্কন করলাম। এটা আমার এই প্রশ্নের সাথে তেমন একটা রিলেটেড না, পারলে বুঝবেন, না পারলে দরকার নেই। ওকে, আমি আমার মূল কনসেপ্টে আসার জন্য এটা আমার দরকার। এটা একটা ট্রিএস ডায়াগ্রাম, এটা একটা ফ্যাশাল লাইন। অনেকের কাছে একেবারে টোটালি নতুন মনে হচ্ছে। এটা এই পুরো এখান থেকে শুরু করে টোটাল এই যে লাইনটা অঙ্কন করছি, এটা মূলত পুরো লাইন শুরু থেকে শেষ পর্যন্ত এটা প্রেসার একটা। সাপোজ এটা আমি 10 কিলো প্যাসকেল ধরলাম, মিন্স এই লাইনের প্রেসার হলো 10 কিলো প্যাসকেল। যে বাঁকা লাইনটা অঙ্কন করছি আর কি, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে,
ওকে, এইটা বোঝানোর জন্য আমি একটা লিকুইড এখানে নিলাম একটা পাত্রে, এখানে একটা প্রেসার দিয়ে এখানে আমি হিট সাপ্লাই দিলাম। ওকে, প্রাথমিক অবস্থায় এখানে এতটুকু পানি আছে, পাত্রের কি অর্ধেক অংশ পানিতে ভর্তি হওয়া আছে। এটা কি লিকুইড ফেসে। লিকুইড ফেসে বলতে এই এই বিন্দুর এই পাশে যে লাইনটা আছে সেটা হলো লিকুইড অবস্থায় আছে। আবার এই বিন্দু, এটা যদি এ বিন্দু ধরি, এটা যদি বি বিন্দু ধরি, এটা হলো আমার মূলত লিকুইড ফেজ থেকে স্টিমে রূপান্তরের ফেজ। মিনস এই ফেজ এ থেকে বি পর্যন্ত মূলত কি লিকুইডটা কি স্টিমে রূপান্তরিত হওয়া শুরু করে, বি তে আসলে টোটাল লিকুইডটা স্টিমে রূপান্তরিত হবে। ওকে, বি এর পরে যেই ফেজটা আছে, এই যেই ফেজটা আছে সেটা মূলত সুপারহিটেড, এটা স্টিম। এই যে ফেজটা আছে সম্পূর্ণ পিওর বাষ্প তো আছে এবং ওই বাষ্পটা সুপারহিটেড অবস্থায় আছে। ওকে, এখানে এই যে এ পয়েন্টটা আছে সেটাকে আমরা বলি বয়েলিং পয়েন্ট বা বয়েলিং টেম্পারেচার, এখানকার টেম্পারেচার। এই পয়েন্টের পর মিন্স আমি যখন কোনো একটা পাত্রে পানি রাখছি, পানিতে যখন হিট প্রদান করতে করতে একটা নির্দিষ্ট টেম্পারেচার রূপান্তর হবার পর ওই পানিটা কি হয় স্টিমে রূপান্তর, মিন্স বাষ্প আকারে বাষ্পতে পরিণত হওয়া শুরু করে। তাহলে যেই টেম্পারেচার এটা স্টিমে রূপান্তর হওয়া শুরু করে ওই পয়েন্টটাকে আমরা বয়েলিং পয়েন্ট অথবা পয়েন্টের এখানকার টেম্পারেচার বলি। পয়েন্টের টেম্পারেচার কি বয়েলিং টেম্পারেচার, এটাকে আমি টি ধরলাম। ওকে, তাহলে থেকে বি। ভাই পেজ নাম্বারটা একটু বলা যাবে? হ্যাঁ, আমি ধীরে ধীরে তো পেজ নাম্বারটা একটু বলা যাবে? বা এটা আমার এই যে প্রশ্নটা করাবো তার জন্য এই কনসেপ্টটা একটা আইডিয়া থাকা দরকার, এই জন্য আমি এটা করাচ্ছি। এটা কোনো বই, না না ভাইয়া, 36 এটা কি বইয়ে আছে? বইয়ে নাই, এটা বইয়ে নাই, যে এখন যেটা করাচ্ছি সেটা বইয়ে নাই। আমি একটা মানে রাফ একটা আইডিয়া দেওয়ার জন্য, আমার মূল প্রশ্নে যাওয়ার জন্য এটা আইডিয়াটা থাকা দরকার, এবং পরবর্তীতেও কি ম্যাথ গুলা করতে গেলেও কিছুটা আইডিয়া এটা জানা দরকার। তার জন্য আমি ম্যাথের সময় আর একটু বিস্তারিত আলোচনা করব, এখানে মূলত প্রশ্ন যতটুকু দরকার তার ততটুকু আলোচনা করব। তাহলে এই এখান থেকে এই যে এ ফেজ সেটা হলো লিকুইড ফেজ, এ থেকে বি ফেজ হলো স্টিম এবং কি ওয়াটার ফেজ, আর বি থেকে যেই উপরে যে অংশটা আছে সেটা হলো সুপারহিটেড। তাহলে এতে যে এ এবং বি এই পুরো ফেজ কি টেম্পারেচার একই না? এ এবং বি এর টেম্পারেচার একই না? জি স্যার একই, একই, কারণ কারণ লেভেল আছে সমান। দেখেন এটা টি, এই যে লাইনটা আছে সেটা টি মিন্স টেম্পারেচার নির্দেশ করে। তাহলে দেখেন এ এবং বি একেবারে হরিজেন্টাল অবস্থায় আছে না? হরিজেন্টাল অবস্থায় থাকা মিন্স যখন কোনো লিকুইড স্টিমে রূপান্তরিত হওয়া শুরু করবে, এটা স্টিমে রূপান্তর হওয়া পর্যন্ত টোটাল লিকুইডটা স্টিমে রূপান্তর হওয়া পর্যন্ত এটা টেম্পারেচার একই থাকে মূলত। এরপর বি তে আসার পর যদি আরো হিট প্রদান করে তখন এটাকে সুপার হিটেড বলি আমরা। তাহলে এ এবং বি এর টেম্পারেচার কি একই। এখন যদি এটার প্রেসার যদি আরেকটু বৃদ্ধি করি তখন এই এ এবং বি মিস লিকুইড থেকে স্টিমে রূপান্তর হওয়ার যে সময়টা সেটা আরো কমে আসে। ওকে, এরপর যদি আরো প্রেসার বৃদ্ধি করি, এগুলো সবগুলো কি প্রেসার লাইন আরো কমে যাবে। এমন একটা অবস্থায় আসে যেখানে লিকুইডটা কি হবে মানে যে টেম্পারেচারে কোনো সময় নেবে না, আমি যে টেম্পারেচারে রূপান্তরিত হওয়ার পর একটা নির্দিষ্ট টেম্পারেচার পৌঁছার পর এটা সঙ্গে সঙ্গে কি হবে স্টিমে রূপান্তরিত হবে। ওকে, এখানে কোনো সময় নেবে না, একটা নির্দিষ্ট টেম্পারেচারে উঠছে এটার সঙ্গে সঙ্গে কি হবে স্টিমে রূপান্তরিত হওয়া, মানে সম্পূর্ণ কি লিকুইডটা স্টিমে রূপান্তরিত হবে তাৎক্ষণিক টাইমে, কোনো সময় নিবে না। এগুলো তো অন্যগুলো তো একটা নির্দিষ্ট সময় নিছে। তাহলে এখানে একটা জিনিস দেখেন, প্রেসার যত বাড়বে, প্রেসারের মান যত বৃদ্ধি করব ততই কি লিকুইড থেকে স্টিমে রূপান্তর হওয়ার ফেজটা কি হবে কমে আসবে। একটা নিয়ে একেবারে টপ লেভেলে কি এই সুরা এসে যে একটা নির্দিষ্ট টেম্পারেচারের সঙ্গে সঙ্গে লিকুইডটা স্টিমে রূপান্তরিত হবে। ওকে, তাহলে আমার যে বিষয়টা এখানে খুব গুরুত্বপূর্ণ, আমি মনে করেন আবার এখান থেকে যদি আমি কি হিট রিজেক্টেড করতে করতে আবার এটা লিকুইড ফেসে নিয়ে আসা যায়।
আমি ধরলাম আমার এই পাত্রে পানি আছে, ধরে নিলাম এই পাত্রে পানি আছে, পানিটাকে আমি হিট প্রদান করে স্টিমে রূপান্তরিত করলাম, করার পর ওই পানিটা থেকে যদি কি স্টিমে রূপান্তরিত করার পর ওখান থেকে যদি আমি হিট অ্যাবজর্ব করে নিই বা এখান থেকে কি হিটটা যদি বের করে নিই, এটা আবার লিকুইড অবস্থায় আসবে না? লিকুইড অবস্থায় আসবে। যেই স্টিম যেই লিকুইডে আমি কি হিট প্রদান করানোর কারণে ওইটা পাত্রে কি হয়ে গেছে, স্টিমে রূপান্তর হয়ে গেছে। হওয়ার পর আবার ওই স্টিম থেকে যদি হিট অ্যাবজর্ব করে নিই, আবার কি হবে, লিকুইডে রূপান্তর হবে। এটা তো বেসিক জিনিস একেবারে, ঠিক আছে। এখন আমি স্টিমটাকে এমন একটা পর্যায়ে হিট প্রদান করে এমন একটা পর্যায়ে নিয়ে যাব, যার পরে ওখান থেকে আমি হিট যদি রিজেক্টেডও করি, মিন্স ওইটা যদি কি ওখান থেকে যদি হিট রিজেক্টেড করে ওইটা আর বাষ্পে কি লিকুইডে রূপান্তর হবে না। এটা এমন একটা টেম্পারেচারে যদি আমি নিয়ে যাই, হিট এটা গরম করতে 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 এটা কি এমন একটা পর্যায়ে নিয়ে যাব যেখান থেকে আর এটা কি হবে না, লিকুইড পর্যায়ে আনা সম্ভব হয় না। আমার এই চিত্রতে আমি যদি একটু এখানে দেখাই, এটা লিকুইড ফেজ, এটা এখান থেকে এই ফেজটা লিকুইড ফেজ, এটা স্টিম ফেজ, এই অংশটা এটা হলো ওয়েট স্টিম অথবা লিকুইড এবং স্টিম একসাথে থাকে মূলত এই ফেজটাতে। ওকে, এখন দেখেন এটা স্টিমে রূপান্তর হলো এখানে, হওয়ার পর এটা আরো কি করলাম, স্টিমে রূপান্তর হওয়ার পরও আমি কি করলাম, হিট প্রদান করতে থাকলাম, মিন্স এটা টেম্পারেচার বৃদ্ধি পেতে থাকতেছে, আরো বৃদ্ধি করলাম, এমন একটা টেম্পারেচারে এটা পৌঁছাবে, যদি স্টিমটাকে এমন একটা টেম্পারেচার আমরা নিয়ে যাই যেখান থেকে ওই স্টিমটা আর লিকুইড ফেসে যদি আনা সম্ভব না হয়, ওই টেম্পারেচারকে আমরা বলি ক্রিটিক্যাল টেম্পারেচার। যে টেম্পারেচারে কোনো স্টিম নিয়ে যাওয়া ভাই ওই স্টিমটা যদি কি হয় লিকুইড ফেজ, ভাই আমি শেষ করি তারপর প্রশ্ন করার সময় দিব। যে স্টিমটাকে আমি এমন একটা টেম্পারেচারে নিয়ে গেলাম হিট প্রদান করতে করতে, যার পরে আমি যদি ওখান থেকে কি ওই স্টিম থেকে যদি হিট অ্যাবজর্ব করে নিয়ে আসি, এটা লিকুইড ফেসে আসবে না। যে টেম্পারেচারে মূলত কি যে টেম্পারেচারের পর এটা বৃদ্ধি করলে এটা যদি স্টিম লিকুইড পর্যায়ে না আসে, সেটাকে আমরা ক্রিটিক্যাল টেম্পারেচার বলি, মিন্স এটাই মূলত ম্যাক্সিমাম টেম্পারেচার ওই স্টিমের। ওকে, এবার বলেন প্রশ্নটা করেন। ভাই যেটা ক্রিটিক্যাল ইয়া বলছেন আর কি, ওইটা কি আর সুপার হিটেড, ওটা কি সেম জিনিস নাকি ওটা আরো বেশি, সুপার ক্রিটিক্যালটা আরো হিটেডের বেশি? পরে আরো কি আরো পরে এটা ম্যাক্সিমাম মানে ওই হিটটা ওই স্টিমটা যতটুকু টেম্পারেচার নিতে পারবে, এটা কিন্তু সুপার হিটেডই থাকে। এই কি স্টিমে রূপান্তর করার পর যদি হিট প্রদান করে সেটা সুপার হিটেড, ওই সুপার হিটেড অবস্থার পর এমন একটা টেম্পারেচার আমি রূপান্তরিত করলাম স্টিমটাকে, যার পরে এইটা আর কি হবে না, আর আগের অবস্থায় ফেরত আসা সম্ভব যদি না হয়, ওই টেম্পারেচারটাকে আমরা বলবো ক্রিটিক্যাল টেম্পারেচার। এটা এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে, যে কোনো জায়গা হতে পারে এটা। আর কারো প্রশ্ন আছে? আচ্ছা, স্যার ওই যে গ্রাফে এসটা কি স্টেম? হ্যাঁ, স্যার গ্রাফে যে এসটা কি? এটা মূলত এন্ট্রপি। এটা আপনাদের এখন দেখেন, আপনি এন্ট্রপি হিসেবে মনে রাখেন, এন্ট্রপিটা এস দিয়ে এন্ট্রপি বোঝায়। আচ্ছা স্যার। এটা হলো টিএস ডায়াগ্রাম, মিন্স টেম্পারেচার এবং এন্ট্রপি ডায়াগ্রাম। আমরা তো পিবি ডায়াগ্রাম করি, এটা যারা থার্মাল আছে বা মেকানিক্যালের বিফাটে থার্মোডাইনামিক্স আছে তাদের এগুলা নিয়ে বিস্তারিত আলোচনা আছে, এবং গ্রাফ বোঝাইতে গেলে অনেক সময় লাগবে, আমি যখন ম্যাথ করাবো তখন এগুলা নিয়ে চেষ্টা করবো আলোচনা করার জন্য, কারণ এগুলো আমার ম্যাথে দরকার আছে বিস্তারিত। আমি মূলত টেম্পারেচারটা কি এখানে, যে টেম্পারেচারে ওই স্টিমটা আর লিকুইড ফেসে আনা সম্ভব না হয়, আনা সম্ভব না, সেই টেম্পারেচারটাকে আমরা ক্রিটিক্যাল টেম্পারেচার বলি। ওই ক্রিটিক্যাল টেম্পারেচারের ওই পয়েন্টের প্রেসারকে ক্রিটিক্যাল প্রেসার, ভলিউমকে ক্রিটিক্যাল ভলিউম বলি। ওকে, তাহলে আমরা যে ইকুয়েশনটা যদি করি, সাপোজ ডেল ভি ডিভাইড বাই ডেল বি, আমি কোন একটা প্রেসারের ইকুয়েশন বের করলাম, এটার ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু পাওয়া যাবে কখন, এটাকে ডিফারেন্সিয়েশন করলে না। তাহলে আমি কি ওই প্রেসারের ইকুয়েশনকে যদি ডিফারেন্সিয়েশন করি, ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু পাওয়া যায়। কেন এখানে কি বি এর সাপেক্ষে পি কে বি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন যদি করি, এটা কি ম্যাক্সিমাম ভ্যালু অথবা মিনিমাম ভ্যালু পাওয়া যায়। তাহলে মূলত এই ম্যাক্সিমাম এবং মিনিমাম হলে তখনই ক্রিটিক্যাল টেম্পারেচারটা পাওয়া যায়।
ওকে, আমাকে মূলত প্রথমে বের করতে হবে কি ডেল পি বাই ডেল বি ইকুয়াল টু 0 ধরলে আমি ক্রিটিক্যাল টেম্পারেচার মানে ম্যাক্সিমাম টেম্পারেচার পাবো, ওই পয়েন্টে মূলত ক্রিটিক্যাল প্রেসার এবং ক্রিটিক্যাল ভলিউম পাবো। এই একটা বিষয়। এটাকে যদি আবার ডিফারেন্সিয়েশন করি ডেল পি বাই ডেল বি স্কোয়ার, এই দুইটা জিনিস যদি একটু মনে রাখেন, এটা কি ডেল পি বাই ডেল বি ইকুয়াল টু 0, এটা কেন 0? ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুর জন্য যে কোনো মানকে ডিফারেন্সিয়েশন করার পর এটা ইকুয়াল টু যদি 0 কি ডেল পি বাই ডেল বি ইকুয়াল টু কি 0 হয়, তখন এটা ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু ওই পয়েন্টে পাওয়া যায়। ওই ক্ষেত্রে আমরা ডেল পি বাই ডেল বি ইকুয়াল টু 0 ধরবো ম্যাক্সিমাম ভ্যালু পাওয়ার জন্য আর মিনিমাম ভ্যালু পাওয়ার জন্য। আবার ওই মানটাকে যদি আবার ডিফারেন্সিয়েশন করি ডেল স্কোয়ার পি ডিভাইড বাই ডেল বি স্কোয়ার, তাহলে এটা যদি 0 হয় এটাও কি হবে 0 হবে। এই দুইটা কন্ডিশন মূলত ক্রিটিক্যাল টেম্পারেচারের জন্য। এটা আপনারা যে ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুর ম্যাথ করছেন, যে কোনো ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু পাওয়ার জন্য আপনাকে ফার্স্ট ডিফারেন্সিয়েশন ইকুয়াল টু 0 হয়, তাহলে এটা কি ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যায় অথবা মিনিমাম ভ্যালু পাওয়া যায়। আমি এখানে ম্যাক্সিমাম ভ্যালুর জন্য কাউন্ট করছি এটা ডেল পি বাই ডেল বি আর কি ডেল স্কোয়ার পি ডিভাইড বাই ডেল বি স্কোয়ার। তাহলে এইটার অর্থ এইটা যদি মনে থাকে তাহলে এখানে কি পি কে দুইবার ডিফারেন্সিয়েশন একবার ভাই ডিফারেন্সিয়েশন এই করব। এই দুইটা ইকুয়াল টু জিরো, এটা কি আমরা ধরে নিব ডাইরেক্ট? হ্যাঁ, ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু পাওয়ার জন্য এই কন্ডিশনটা ইউজ করে। যে কোনো ক্ষেত্রে প্রথম ডিফারেন্সিয়েশন ইকুয়াল টু 0 হয় ওই অবস্থানে ম্যাক্সিমাম ভ্যালু অথবা মিনিমাম ভ্যালু পাওয়া যায়। তাহলে আমি ডেল পি বাই ডেল বি এবং ডেল স্কোয়ার বি ডিভাইড বাই ডেল বি স্কোয়ার ইকুয়াল টু 0 ধরলাম কেন ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুর জন্য। ওকে, এইটা যদি হয় তাহলে এখানে দেখেন এইটার মান যদি বের করতে হয় আমাকে কি লাগবে ফি এর মান লাগবে না, ফি এর মান লাগবে না, ফি এর মান লাগবে। এখন ফি ইকুয়াল টু আমরা কি জানি ফি ফি এটা কি ভ্যান ডার ওয়াল ইকুয়েশন থেকে এই ইকুয়েশনটা কি আমরা জানি না, এটা কি জানি ফি প্লাস এ বাই বি স্কোয়ার বি মাইনাস বি আর টি ভ্যান ডার ওয়াল ইকুয়েশন থেকে 13 নাম্বার প্রশ্নে এটা দিয়ে আছে কিন্তু। জি স্যার, এটা ভেন্ডার অলে পাইছি আমরা। আচ্ছা, তাহলে এইটাকে যদি আমি ফিটাকে রেখে দিলাম বাকি মানগুলা যদি নিয়ে আসলে কি এই মানটাকে আসে? জি স্যার, আসে। আচ্ছা আসে, আমি একটু দেখাই দিই। ফি ইকুয়াল টু ফি প্লাস এ বাই বি স্কোয়ার বি মাইনাস বি ইকুয়াল টু আর টি। তাহলে এই বি বাই কি বি মাইনাস বি যদি ওই পাশে নিয়ে যায় ফি প্লাস এ বাই বি স্কোয়ার ইকুয়াল টু আর টি ডিভাইড বাই বি মাইনাস বি, এই মাইনাসটা যদি ওই পাশে নিয়ে যায় তাহলে আর টি বি মাইনাস বি ইকুয়াল টু এ বাই বি স্কোয়ার। এই জিনিসটা এখানে করা আছে। ওকে, স্যার আর এর আগে এন বসবো না আর বি এর আগে এন বসবো না ছোট হাতের এন? এমটা একক করার জন্য এটা কাউন্ট করে না ভাইয়া। স্যার এন 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 আর টি, জি স্যার এন আর টি আর ভ্যান ডার ওয়াল ইকুয়েশন এটা কি আছে? আচ্ছা ঠিক আছে স্যার, বইটা আমার কাছে নাই তো এই জন্য। পি বি ইকুয়াল টু আর টি এটা। আচ্ছা, তাহলে এটা যদি পারা যায়, আমি লাইনগুলো একটু ক্লিয়ার করে দিচ্ছি কারণ এখানে যোগ বিয়োগ ছাড়া আর কিছু নাই এই প্রশ্নে। এটাকে ডিফারেন্সিয়েশন করব, আমি ডিফারেন্সিয়েশনটা ভাষা করে দিচ্ছি। কার সাপেক্ষে করব? বি এর সাপেক্ষে ডেল পি বাই ডেল বি। ওকে, আর টি হলো কি আর টি কনস্ট্যান্ট, আর টি রেখে দিলাম বি মাইনাস বি, এটাকে যদি কি ডিফারেন্সিয়েশন করি তাহলে এটাকে এইভাবে লেখা থাকে কিনা দেখেন তো, ডেল বাই ডেল বি বি মাইনাস বি ইনভার্স মাইনাস এ বাই মাইনাস 2 হোল স্কোয়ার। ওকে, ডিফারেন্সিয়েশন করলে এটা আসে। ওকে, আর টি এটাকে যদি ডিফারেন্সিয়েশন করে মাইনাস 1 সামনে আসবে, বি মাইনাস বি ইনভার্স 2 মাইনাস, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি মাইনাসে মাইনাসে প্লাস হবে, এখানে মাইনাসে মাইনাস 2 বি মাইনাস 3। তাহলে আমরা কি লিখতে পারি না আর টি মাইনাস
বি মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস এ বাই 2a বাই বি কিউ প্লাস, এটা কি লেখা যায়? কোনো প্রশ্ন থাকলে বলেন এতটুকু পর্যন্ত। ডিফারেন্সিয়েশনটা আবার একটু বুঝিয়ে দিন। জি ভাইয়া, ডিফারেন্সিয়েশনটা আবার একটু বুঝাই দিন। ডিফারেন্সিয়েশন ডিফারেন্সিয়েশনের স্পেসিফিক জায়গায় প্রশ্ন করা, কারণ ডিফারেন্সিয়েশন এখানে কি আমি বেসিক ফর্মুলা ইউজ করছি, ডেল স্যার বাই উপরে ডেল এক্স এক্স টু দি পাওয়ার ডেল আর এন এস ফর্মুলা ইউজ করছি। কি এক্স টু দি পাওয়ার এন, এনটার সামনে আসবে এক্স এন মাইনাস ওয়ান, এটার বাইরে এখানে আর কোনো কিছু ইউজ করে নাই। আপনি আমাকে বলেন কোন জায়গায় আপনার প্রবলেম, আমি ওই অংশটা আলোচনা করি। স্যার এ বি স্কয়ার যে এটা লিখলেন ডেল বাই ডি ডেল বাই ডেল বি, এটার মধ্যে যে এ বি স্কয়ার লিখলেন, তো ওইটার মধ্যে স্যার এই কোনটা এক্স আর এন ধরলেন ওইটা একটু বুঝতেছি না স্যার, লেখা তো ওরকম। আর এখানে কি আমি কোনটা এক্স না, এখানে এক্স ধরতে হবে বি কে, বি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি। ওকে, আর তে সামনে রাখলাম, এখানে কি বি মাইনাস বি আছে ইনভার্স ওয়ান, এটাকে যদি মাইনাস ধরি কি এন ধরি, এনটার সামনে আসবে। ওকে, বি মাইনাস বি মাইনাস ওয়ান, ফর্মুলার মাইনাস ওয়ান, যেহেতু এটা এক্স না, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত হয়? ওয়ান হয় না? বি মাইনাস বি কে যদি ডিফারেন্সিয়েশন করেন কি হবে? ওয়ান হয়, জি স্যার। কারণ এই বি কে ডিফারেন্সিয়েশন করবো, এটা তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েশন করলে কত? জিরো। আমি বি কে Zero. করবো, শুধু বি কে করলে কত হয়? ওয়ান হয়। সুতরাং এই ওয়ানটা আমি লিখি না এখানে। জি স্যার ঠিক আছে, তারপরটা স্যার। আচ্ছা, এখানে একটা কনস্ট্যান্ট ভ্যালু এটার সামনে নিয়ে আসলাম, বি কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে মাইনাস টু হলো এন, বি মাইনাস টু ফর্মুলার মাইনাস হলো ওয়ান, তাহলে এটা কি হবে? মাইনাস আটটি ডিভাইড বাই বি মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস এ বাই 2a, এটা কি এই মাইনাসের সামনে চলে আসবে, এটা প্লাস হয়ে যাবে 2a বি কিউ, 2 মাইনাস 1 মিন্স এটা কি বি ইনভার্স 3, বি ইনভার্স 3 যখন নিচে চলে আসবে বিটা, তখন এটা বি কিউ হয়ে যায়। ওকে, তাহলে এখন কি এটা বোঝা গেছে 3 নাম্বার ইকুয়েশনটা? জি স্যার বোঝা জি গেছে। স্যার। ওকে, এরপর আসে এট ক্রিটিক্যাল পয়েন্টে, কোন স্যার পয়েন্টে? মাইনাস এই যে বি মাইনাস বি এর উপরে মাইনাস ওয়ান দুইটা, তো এখানে তো স্কোয়ার হবে না মাইনাস। ও মাইনাস আচ্ছা স্কোয়ার যখন এটা আপনি নিচে নিয়ে আসবেন তখন মাইনাসে মাইনাসে বুঝছি। কি প্লাস হবে না ভাইয়া? মাইনাস 2 হবে না? ঠিক আছে ঠিক আছে। ওকে, তাহলে এট ক্রিটিক্যাল পয়েন্টে, ক্রিটিক্যাল পয়েন্ট কখন হবে? যদি ডেল পি বাই ডেল বি এর মান যদি শূন্য হয়, তাহলে কি হবে? ক্রিটিক্যাল ভ্যালুটা কাউন্ট করতে পারবো। তাহলে আমি যদি এই পুরো মানের পরিবর্তে যদি কি হয় জিরো ধরি, তাহলে এটা ইকুয়াল টু কি এই মানটা যদি হয় জিরো হয়, তাহলে আমি কি এটা লিখতে পারি? লেখা যায় 3 নাম্বার ইকুয়েশনে? জি স্যার। অবশ্যই স্যার লেখা জিরো যায়। কেন ধরবো? হ্যাঁ জিরো কেন ধরবো স্যার? ভাই, ক্রিটিক্যাল ভ্যালুর জন্য। আচ্ছা স্যার। ওকে, তাহলে ক্রিটিক্যাল ভ্যালু যখন দিব তখন কি আর টিসি ডিভাইড বাই বিসি মাইনাস বি ব্র্যাকেট স্কোয়ার প্লাস 2a বাই বিসি কিউ, মিন্স এখানে শুধুমাত্র কি বসাইলাম? টিসি বিসি, বি ইকুয়াল টু বিসি হবে, টিসি টি ইকুয়াল টু টিসি হবে, পি ইকুয়াল টু কি হবে? পিসি হবে। তাহলে মানগুলো যদি এখানে বসাই দিই তাহলে কি আসে? 2a বাই বিসি কিউ, আর টি আসবে না ক্যালকুলেশন করলে, মানে ওই পাশে যদি ফার করাই দিই 2a বাই বিসি কিউ ইকুয়াল টু এটা আসবে না 4 নাম্বার ইকুয়েশন? জি ভাই। আশা করি আসবে। এখানে আর কোনো ক্যালকুলেশন নাই, শুধুমাত্র মানটা ওই ভাষা নিয়ে যাবা। আমার বোঝানোর মতো এখানে কিছু নাই। ওকে, এখন আমার এখানে কি এই ডিফারেন্সিয়েশনটা আসছিল না? কোনটা? একবার যখন করছি আমি ডেল ভি বাই ডেল বি ইকুয়াল টু এটা আসছে না? আসছে। এটাকে যদি আমি আবার ডিফারেন্সিয়েশন করি তখন কি হবে? এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। আবার যদি ডিফারেন্সিয়েশন, তাহলে কি আসবে? মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 2RT মাইনাস 2RT ডিভাইড বাই বি স্কয়ার দিলেন কি মাইনাস, লেখা স্যার উভয় পক্ষে? হ্যাঁ মানে উপরে নিচে স্কয়ার দিলেন কি লেখা? উপরে নিচে স্কোয়ার বলতে এটা কেন দিলাম?
হ্যাঁ স্যার, এটা তো শুধু ইয়া ছিল এটা তাই না? আবার ডিফারেন্সিয়েশন করছি ভাইয়া, ডেল ও, বি এটা কে আবার সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েশন দেখে জন্য স্যার স্কোয়ার দিয়ে করছেন। সেকেন্ড ডেরিভেটিভ আর কি, স্কোয়ার মিন্স কি এটাকে যদি আরেকবার করে তখন কি হবে, ডেল বাই ডেল বি, আগে ছিল কত ডেল ভি বাই ডেল বি, এটা জি ফার্স্ট স্যার, ডেরিভেটিভ, এটাকে যদি আবার করে তাহলে কি ডেল স্কোয়ার ডিভাইড বাই ডেল বি স্কোয়ার লিখা যায়। ঠিক আছে। ওকে, 2 আরটিসি বিসি মাইনাস কিউ প্লাস সরি মাইনাস, ভাই 2RT এটা কিভাবে করছেন এই অংশটা? এটা আবার ডিফারেন্সিয়েশনের ফর্মুলা ইউজ করছি, ইউ বাই ভি। ইউ বাই বি না, বা এটা কত নম্বর পেজ? এদিকে দেখেন একটু, আর স্যার বলছি স্যার পাওয়ার রোল আর কি, বা ইনভার্স পেজ করে। নাম্বারটা একটু বলতেন যদি। পেজ নাম্বার ভাইয়া 36 36, এটা কি এইভাবে ছিল না এই অংশটা, জি স্যার পাওয়ার রোল, জি স্যার। এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, মাইনাস আর টি তো কনস্ট্যান্ট ভ্যালু, এটাকে যদি ডিফারেন্স করি তাহলে কি মাইনাস 2 সামনে আসবে, বি মাইনাস বি মাইনাস 2 মাইনাস 1। ওকে, তাহলে এখানে কি এই মাইনাস আর এই মাইনাস মিলে কি হবে, প্লাস হয়ে যাবে আর টি, তাহলে 2 একটা আছে 2 আর টি, আর কি হবে ইনটু বি মাইনাস বি কিউ ইনভার্স কিউ, এই বি ইনভার্স কিউটা যদি নিচে আসে তাহলে কি হয় 2 আর টি ডিভাইড বাই কি বি মাইনাস বি কিউ হয় না, এতদিন ডিফারেন্সিয়েশন করতেছেন এটা তো অন্তত পারা উচিত, পাওয়ার ফর্মুলা এটা। ওকে, এটাই আমি এখানে ইউজ করছি ভাইয়া, আরটিসি 2 আরটি বি মাইনাস বি কিউ, এরপর আছে কত 6a বাই b4, এটা বুঝছেন কিভাবে আসছে, জি স্যার। জি স্যার বুঝছি। এখানে দেখেন এখানে ছিল কত প্লাস a বাই বি কিউ, এটাকে আমরা লিখতে পারি কত a মাইনাস বি কিউ, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু বি কে যদি কি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে মাইনাস 3, সরি আগে এখানে 2a ছিল 2a 2 মাইনাস 3 মাইনাস মাইনাস প্লাস মাইনাস 1, এটা কি হয় 6a b4, ঠিক আছে, সামনে একটা মাইনাস থাকবে, এই জিনিসটা এখানে দিছি ভাইয়া। তাহলে আমরা এতটুকু পর্যন্ত ক্লিয়ার, এই ডিফারেন্সিয়েশন দুইবার ডিফারেন্সিয়েশন করলে কি 2 RT ডিভাইড বাই বি মাইনাস বি কিউ মাইনাস 6a বাই বি টু দি পাওয়ার 4, আশা করি ক্লিয়ার এটা। এখানে যদি আমি এটার মান যদি 0 বসাই তখন আবার এটা লিখতে পারি না, জি স্যার। বসানোর পর ওই পাশে নিয়ে গেলে এটা, তাহলে আমরা এখানে কি 4 নাম্বার ইকুয়েশনে এবং 3 নাম্বার ইকুয়েশনের দুইটা মান পাইছি, আমি যদি এখন 4 নাম্বারকে যদি 5 নাম্বার দ্বারাই ভাগ করে দিই আমাদের যে ক্যালকুলেশনটা আসবে সেটা হলো কোনো কাজ নেই, 4 নাম্বারকে কি করব 5 নাম্বার দ্বারা ভাগ করে দিব, তাহলে 4 নাম্বারে আছে কি মনে আছে, স্যার এটা আমরা ভাগ করবো কেন? এটা ভাই ফর্মান তো আমাকে তো সিম্পলিফাই করতে হবে, এই ফর্মানের ক্ষেত্রে কেন কোনো উত্তর নেই, আসলে বাস্তবতা হলো এটা। ভাগ করার পরে টিসি অথবা বিসি যে কোনো একটা মান বের হবে আর কি। 5 নাম্বারে আছে কত, 4 নাম্বারে কত আছে 2a আছে, নিচে বিসি কিউ আছে, ওকে, ইকুয়াল টু কি আর টিসি আছে, নিচে কত আছে বিসি মাইনাস বি স্কোয়ার, এটা স্কোয়ার, ওকে, তাহলে এটা হলো 4 নাম্বার, এই 4 নাম্বারকে যদি কি এই অংশ দ্বারা ভাগ করি তাহলে 6a বাই কত ভাগ 6a বাই বিসি 4 ভাগ 2r টিসি ডিভাইডেড বাই বিসি মাইনাস বি কিউ, এটা হলো আমি 4 নাম্বারকে 5 নাম্বার দ্বারা ভাগ করলাম, 2a বাই বিসি কে 6a বাই বিসি টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করলাম,
আরটিসি ডিভাইড বাই বিসি মাইনাস বি কে 2 আরটিসি এটার দ্বারা ভাগ করলাম। তাহলে এখন দেখেন এই কাটা 6 আর 2 কাটলে কত হয় 3 বিসি টু দি পাওয়ার 4 বিসি টু দি পাওয়ার কাটা গেলে এখানে থাকবে কত বিসি শুধু বিসি। তাহলে বিসি টা উপরের ভ্যালু আর 3 টা কোন দিকের নিচের ভ্যালু নিচের বিসি বাই 3 ইকুয়াল টু এইটা আর এটা কাটা গেলে আর কি থাকে বিসি মাইনাস বি আর আরটিসি কাটা গেলে আর কি থাকবে 2। তাহলে বিসি যদি উপরের সংখ্যা হয় বিসি বাই বি 2। তাহলে আমি এখান থেকে বিসি ইকুয়াল টু 3বি ক্যালকুলেশন করলে পাবো। যদি আমরা বজ্র গুণন করি এখান থেকে যে মানটা আসবে সেটা হলো বিসি ইকুয়াল টু 3। স্যার 2 উপরে না হ্যাঁ 2 নিচে 2 স্যার নিচে 2টা স্যার উপরে ছিল না এই 2টা কি এটা নিচে না নিচের প্রথম অংশ এটা হলো উপরের অংশ যে ভাইয়া 2 আর টু উল্টায়া যাবে, ভাগ করলে টু উল্টায়া যাবে। ভাগ করলে 2টা নিচে চলে আসতেছে না, গুণ করলে উল্টা যাবে। গুণ করলে তো উল্টাই যাবে। ওকে তাহলে বিসি ইকুয়াল টু কত 3বি। এটা হলো আমার কি ক্রিটিক্যাল ভলিউমের মান বের করলাম। ওকে এই ক্রিটিক্যাল ভলিউমের মানটা যদি আমি এবার ক্রিটিক্যাল ভলিউমের মানটা যদি আমার প্রথম যে ইকুয়েশনটা ছিল সেখানে যদি বসাই দিই 4 নাম্বার ইকুয়েশনে যদি বসাই দিই তাহলে টিসি এর মানটা বের হবে কোন জায়গায় 4 নাম্বারে। 4 নাম্বারে কি ছিল ভাইয়া ইকুয়েশনটা আমি একটু ফাঁসে করে দিচ্ছি। আমার 4 নাম্বার ইকুয়েশন ছিল 2a বাই বিসি মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু আর আরটিসি ডিভাইডেড বাই এখানে বিসি কিউ বি সি মাইনাস বি স্কোয়ার। এইটা কি 4 নাম্বার ইকুয়েশন না মনে আছে? এই 4 নাম্বারে আমি কি বসাবো বিসি এর মানটা বসাবো। তাহলে বিসি এর মান কত 3বি 2a বসাইলাম বিসি এর পরিবর্তে যদি কি বসাই 3বি বসাই এটার উপর কি আছে কিউ আছে ইকুয়াল টু আর টিসি বিসি এর পরিবর্তে কি বসাবো 3বি যদি বসাই মাইনাস বি স্কোয়ার ক্যালকুলেশন করলে কত আসবে 2a বাই 3 নং কত 27 আর বি কিউ ইকুয়াল টু আর টিসি। এটা কি 3বি থেকে যদি বি একটা চলে যায় তাহলে এত কত 2বি। তাহলে 2 কে যদি স্কোয়ার করি কত 4 তাহলে 4বি স্কোয়ার না 4বি স্কোয়ার। ওকে তাহলে এটা থেকে যদি আমি টিসি এর মান টিসিটাকে এক পাশে রাখবো বাকি মানগুলোকে ওই পাশে নিয়ে যাবো। তাহলে এই মানটা যদি ওইদিকে চলে যায় তাহলে কি হবে আর টিসি ইকুয়াল টু 27 বিকিউ ডিভাইড বাই 2a ইনটু 4বি স্কোয়ার। ওকে তাহলে দেখেন বি স্কোয়ার বি কিউ কাটা গেলে আর কত থাকে বি আর এখানে কত তাহলে 8 a 27 বি এটা কি আসে? আচ্ছা এখানে আরেকটা আছে এই 8টা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কত হবে টিসি ইকুয়াল টু কত আর 8a বাই 27বি আর। তাহলে আমার কি মানটা আসছে টিসি এর মানটা? স্যার আমরা টিসি এর মানটা কেন বের করলাম ভাই এখান থেকে এখানটা আর একটু বুঝিয়ে দিলে ভালো হতো ভাই বুঝলাম না। ভাই আমার প্রশ্নে যখন আমি প্রশ্নটা বলছিলাম আমার এই 14 নাম্বার প্রশ্নের মূল প্রশ্ন হলো ক্রিটিক্যাল টেম্পারেচার ক্রিটিক্যাল প্রেসার ক্রিটিক্যাল ভলিউম এই তিনটার কি ফর্মুলা এক্সপ্রেশন করতে হবে আমাকে। কি বলছি ক্রিটিক্যাল টেম্পারেচার ক্রিটিক্যাল ভলিউম এবং ক্রিটিক্যাল কি প্রেসারের
মানটা ফর্মুলাটা এক্সপ্রেশন করতে হবে। তাহলে আমি দুইটা এক্সপ্রেশন করছি, একটা হলো বিসি একটা টিসি, আর বের করতে হবে কি ফি এর মান, পিসি এর মান। তাহলে এই টিসি এবং বিসি যদি আমি 1 নাম্বার ইকুয়েশনে বসাই দিই আমার কাঙ্ক্ষিত আনসার চলে আসবে। এখন বলেন আগে এখানে কোনো প্রবলেম থাকলে সেটা বলেন। এখানে আমি একটু বলে নিই, এখানে শুধুমাত্র আমরা মানটা বসাই, গুণ টিসিটাকে এক পাশে নিয়ে আসছি, বাকি মানগুলোকে আরেক পাশে নিয়ে গেছি, আর কোনো কাজ করি নাই ভাইয়া। আমি আপনারা বোঝার জন্য একটু লম্বা করছি, এর অর্থ হলো ক্যালকুলেশনটা লম্বা না। স্যার টিসি আর বিসি যে বের করতে স্যার কোন কোন সূত্র বসানো লাগবে স্যার এটা বুঝুন কেন স্যার? এখন কোনটাতে বসাবেন, আপনি বিসিটা বের করলেন, জি বিসিটা বের করছেন যখন, দেখেন আমি যদি এটা যদি একটু এই উপরে আসেন তো দেখেন তো, উপরের পার্টটাতে আমি দুইটা ইকুয়েশন বের করছি, একটা হলো 4 এবং একটা হলো 5। ওকে, আপনি যদি এই টিসি অথবা বিসি থেকে 4 নাম্বার এবং 5 নাম্বার থেকে হয় বিসি বের করবেন, নাহলে টিসি বের করবেন, নাহলে পিসি বের করতে হবে আপনাকে। আপনার টার্গেট এই তিনটা ফিল আপ করা। আপনি 4 নাম্বারকে যদি 5 নাম্বার দ্বারা ভাগ করে দেন, 4 নাম্বারকে 5 নাম্বার দ্বারা ভাগ করলেন, অথবা 4 নাম্বারকে 5 থেকে 4 বিয়োগ করে দিলেন। 5 থেকে যদি 4 বিয়োগ করে দেন, আপনি কি যে কোনো একটা ভ্যালু পাবেন? সবগুলা বিদ্যমান থেকে যাবে না। আমি কোন ভ্যালুকে এলিমিনেট করার জন্য মূলত ভাগের বিষয়টা করছি। 4 এবং 5 থেকে এটাকে ভাগ অথবা বিয়োগ, গুণ, এগুলা করে মূলত আমরা কি করতে পারি, কোন ভ্যালু যদি বের করতে হয়, কোনো কিছু যদি এলিমিনেট করার দরকার হয়, আমি ওই এলিমিনেট করার জন্য মূলত 4 কে 5 দ্বারা ভাগ করলেই টিসি এর মানটা চলে যাবে। টিসি এর মান যদি চলে যায় আর তাকে বিসি, আমি বিসিটা কি বের করলাম। আবার ওই বিসি এর মান যদি আমি 4 অথবা 5 নাম্বারে যে কোনো একটাতে বসাই, আপনার পিসি এর মান চলে আসবে, মানে টিসি এর মান চলে আসবে। বিসি এর মানটা বিসি ইকুয়াল টু কত 3b, এইটা যদি আপনি 4 নাম্বারে বসান বা 5 নাম্বারে বসান, 5 নাম্বারে বসালে ক্যালকুলেশনটা একটু বড় হবে, 4 নাম্বারে বসালে ক্যালকুলেশনটা একটু ছোট হবে, তফাৎ হবে এটা। ওকে, যেটাতে বসান আপনার টিসি এর মান বের হবে। ওই টিসি এবং বিসি এর মান আপনি যদি আবার, এখন কি অন্য 4 নাম্বার এবং 5 নাম্বারে কোনো কি পিসি আছে, পি এর কোনো ভ্যালু আছে 4 এবং 5 এ? নাই। আপনি এই দুইটা মানকে যদি আপনি ভ্যান ডার ওয়াল ইকুয়েশনের জেনারেল ইকুয়েশনে যদি বসাই দেন, জেনারেল ইকুয়েশন মানে কি পি প্লাস এ বাই বি স্কোয়ার বি মাইনাস বি ইকুয়াল টু আর টি না? এখানে যদি কি করেন আপনি এই মানগুলো যদি বি এর মান এবং কি টি এর মান যদি বসাই দেন, বি এবং টি যদি এখানে বসান, তাহলে আপনি কাঙ্ক্ষিত ডাটাটা পেয়ে যাবেন, পিসিটা পেয়ে যাবেন। এই কাজটা এখানে করতে পরবর্তী টার্মে দেখেন, এই দেখেন এটা হলো ভ্যান ডার ওয়াল ইকুয়েশন। এখান থেকে পি এর মানটাকে এক পাশে নিয়েছে, বাকি মানগুলোকে আরেক পাশে রাখছে। এরপরে এই বি এবং কি টি এবং বি এর পরিবর্তে টিসি এবং বিসি যদি বসাই দিই, আমার কাঙ্ক্ষিত পি এর মানটা চলে আসবে। এইটা হলো পিসি, যেখানে ক্রিটিক্যাল টেম্পারেচার এবং ক্রিটিক্যাল প্রেসারে ওই কন্ডিশনে প্রেসারটা হবে কি ক্রিটিক্যাল প্রেসার। তাহলে কি 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার তিনটে ইকুয়েশন বোঝা গেছে কিনা একটু বলেন। জি স্যার ক্লিয়ার। এটা কিন্তু গুণ ভাগ, বাস্তবতা হলো এটা আপনারা যখন করতে যাবেন গুণ ভাগ ছাড়া কোনো ক্যালকুলেশনই নাই। শুধুমাত্র একটা কন্ডিশন আছে, ডেল পি বাই ডেল পি ইকুয়াল টু 0, সেটা ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুর জন্য। আবার ওইটার ক্ষেত্রে ডেল পি বাই ডেল বি ইকুয়াল টু ডেল স্কোয়ার বি বাই ডেল স্কোয়ার ইকুয়াল টু 0। এই দুইটা জিনিস ছাড়া এই টোটাল প্রশ্ন আর কিছু নাই। আপনি প্রথমে ডেল পি বের পি কে ডিফারেন্সিয়েশন করলেন, ডেল পি বাই ডেল বি বের করলেন, আবার ওইটাকে যদি আরেকবার করেন ডেল স্কোয়ার পি ডিভাইড বাই ডেল বি স্কোয়ার আরেকটা ফেলেন, ওখানে কি ডেল পি বাই ডেল বি ইকুয়াল টু 0 বসাইলেন, একটা ইকুয়েশন পাবেন। আবার কি ডেল স্কোয়ার পি ডিভাইড বাই ডেল বি স্কোয়ার যদি 0 বসান আরেকটা ইকুয়েশন পাবেন। ওই দুইটা ইকুয়েশনকে যদি ভাগ করেন টিসি অথবা বিসি পাবেন। ওই মানটা নিয়ে যদি 4 এবং 5 এ যে কোনো একটাতে যদি কি বসাই দেন টিসি অথবা বিসি পেয়ে যাবেন। ওকে, এবং এই দুইটা মান নিয়ে যদি ভ্যান ডার ওয়াল ইকুয়েশনে বসাই দেন পিসি এর মান পাবেন। তাহলে এখানে আমাকে বলেন আর কিছু আছে? আমি তার কিছু না স্যার,
ভাই তিনটা প্রশ্ন মিলে উত্তর একই না? 14 স্যার, 13 14 সবগুলা টার্ম বার করতে হবে। আচ্ছা আমি পুরোটা শেষ করি, তারপর প্রশ্ন নিয়ে আলোচনা করব কি করতে হবে সেটা। ওকে, এরপর আমি এখন কি বের করলাম? টিসি, পিসি, বিসি বের করলাম। ওকে, এটা হলো 14তম প্রশ্ন, এখানে শেষ। আপনাকে মূলত ক্রিটিক্যাল পয়েন্টের টেম্পারেচার, প্রেসার এবং ভলিউমের ফর্মুলা এক্সপ্রেশন করতে হবে, সেটা 14 নম্বর প্রশ্নে আছে। যদি এবার আপনাকে বলা হয় ক্রিটিক্যাল কনস্ট্যান্ট, ভ্যান ডার ওয়াল কনস্ট্যান্টের ফর্মুলাগুলা এক্সপ্রেশন করো, ভ্যান ডার ওয়াল কনস্ট্যান্টের মান বের করো, বা ভ্যান ডার ওয়াল কনস্ট্যান্ট বের করার জন্য কি কোন ধরনের ফর্মুলা আমি ইউজ করব। তাহলে আমাকে ভ্যান ডার ওয়াল কনস্ট্যান্ট বলতে আমরা এ এবং বি কে বুঝি। ভ্যান ডার ওয়াল কনস্ট্যান্ট এগুলাকে কি বলা হয়? ভ্যান ডার ওয়াল ইকুয়েশনের কনস্ট্যান্ট এ এবং বি। এই দুইটা যদি আমি মান বের করতে হয়, আমি এতক্ষণ কয়টা ইকুয়েশন পাইছি? 4 একটা পাইছি, 5 একটা পাইছি, 6 একটা পাইছি না? এটা কি 4 5 6, সরি 6 7 8, তিনটা ইকুয়েশন পাইছি। 6 এ পাইছি কত? বিসি, 7 এ পাইছি কত? টিসি, 8 এ পাইছি কত? 8 এ কি পাইছি? 8 নাম্বার পিসি পিসি স্যার, পিসি। পিসি। ওকে, এই তিনটা ইকুয়েশনকে যদি আমি আবার গুণ ভাগ করি, আমার মূলত এই এ এর মান এবং বি এর মান আসবে। ওকে, একটা জিনিস একটু দেখি এখানে। প্রথমত যেটা করছে, ফ্রম ইকুয়েশন কত 7 এবং 8, আমি 7 নাম্বার ইকুয়েশন এবং 8 নাম্বার ইকুয়েশনকে যদি ভাগ করে দিই, আমি যে ক্যালকুলেশনটা পাবো সেটা হলো এই ইকুয়েশনটা পাবো। কাকে ভাগ করছি? 7 এবং 7 কে 8 দ্বারা ভাগ করছি। 7 কে 8 দ্বারা ভাগ করলে কি আপনারা ইকুয়েশন পান কিনা একটু দেখেন। স্যার সাথে আবার বর্গ করা হয়েছে। আচ্ছা, এই একজন একটা প্রশ্ন করলেন ভাই বর্গ করা হয়েছে, এইটাই আসলে এখানকার ক্লু। আপনি যদি 7 কে যদি 8 দ্বারা ভাগ করে দেন, আপনার এ এবং বি দুইটা মানে বিদ্যমান থাকবে না ওই ইকুয়েশনে? যদি আপনি কি করেন, 7 এবং 8 কে যদি ভাগ করেন, ভাগ করার পর আপনি আপনার এখানে বের করতে হবে কি এ এবং এ অথবা বি এর মান। 7 এবং 8 কে যদি কি ভাগ করেন, ভাগ করার পর কোন ভ্যালু কি এলিমিনেট হচ্ছে একটু দেখেন তো। 7 এবং 8 কে ভাগ করার পর কোন ভ্যালু কি এলিমিনেট করা যাচ্ছে? না স্যার, করা যাচ্ছে না, দুটি থাকে একসাথে। যাবে তো ভাইয়া, একটু খেয়াল করে দেখেন। স্যার এ এলিমিনেট হবে স্যার। এটা এইট থাকে। হবে বর্গ করে হবে স্যার। 7 এবং 8 কে যদি ভাগ করে দিই আমি, কি হবে? এটা এলিমিনেট হবে, বিটা থেকে যাবে। ওকে, এটাই তো হবে। জি স্যার। এটা যদি হয় দেখেন তো এখানে এটা করছে কিনা। 7 কে 8 দ্বারা যদি ভাগ করে দিই, বি এর মান বের করছে না? জি স্যার। ওকে, এখন দেখেন আমি যদি 7 কে যদি 8 কে 7 কে যদি 8 দ্বারা আবার ভাগ করে দিই, আমি কি আবার বি এর মান পাবো না, নাকি এ এর মান পাবো? বি এর মান পাবো। তাহলে আমাকে এখন বিটাকে যদি এলিমিনেট করতে হয়, কি একটাকে বর্গ করে 7 কে বর্গ করে 8 দ্বারা ভাগ করতে হবে, তখনই আমি বিটা এলিমিনেট করতে পারবো। বিটা যদি এলিমিনেট করতে পারি, আমার এর ভ্যালু আসবে। এই কারণে এটা করছে, 7 কে বর্গ করে 8 দ্বারা ভাগ করছে এই কারণে। কারণ আমি যদি 7 কে যদি 8 মূলত দ্বারা ভাগ স্যার করে দিই, 7 কে যদি 8 দ্বারা ভাগ করে দিই, নরমালি আবার বি এর মান আসবে। কিন্তু আমার তো বি এর মান দরকার নেই, আমার কি দরকার? এর মান দরকার। এর মান দরকার হলে আমাকে কি করতে হবে? বি এর মান কি করতে হবে? বের করতে হবে। তাহলে বি এর মান যদি বের করতে হয়, আমি 7 কে স্কোয়ার করে 8 দ্বারা ভাগ করে দিছি। তার মানে মূলত স্যার বি কে এলিমিনেট করার জন্য এটা করা হয়েছে। হ্যাঁ, রাইট। এবং বিটাকে সিঙ্গেল সিঙ্গেল বের করার জন্য আমি মূলত এই ফর্মুলাটা ইউজ করছি। তাহলে আমি কি এই ভাগ করার বিষয়টা আশা করি পারবেন, এখানে ক্যালকুলেশন ছাড়া আর কিছু নাই। তাহলে এ এবং বি এর ভ্যালু পাবো না? দুইটা অংশ থেকে দুইটা ভ্যালু পাচ্ছি না? জি স্যার। জি স্যার। জি স্যার। এই দুইটা অংশ কিন্তু আমার একটা প্রমাণের একটা অংশ। আমাকে বলবে, ফার্স্টে বলবে ভ্যান ডার ওয়াল কনস্ট্যান্ট ভ্যালু গুলা বের করো। ভ্যান ডার ওয়াল ইকুয়েশনের কনস্ট্যান্ট ভ্যালু গুলা কি এক্সপ্রেশন করো। তাহলে এ এবং বি এর মান, এগুলা ভ্যান ডার ওয়াল কনস্ট্যান্ট যদি বের করতে বলে, তখন বুঝবেন আপনাকে এ এবং বি এর মান বের করতে বলছে। ওকে,
ওকে, ভাই সেক্ষেত্রে কি শুরু থেকে প্রশ্নের উত্তর করা শুরু করবো, আগে টিসি ভিসি এগুলো বের করে তারপরটা করবো? হ্যাঁ যদি হ্যাঁ একটা ভালো প্রশ্ন করছেন। এখন আপনাকে যদি এটার জন্য যদি 3 মার্ক দেয়, আপনি শুরু থেকে আসবেন? আসবেন না। আপনি কি করবেন? আমরা জানি আমরা জানি টিসি পিসি বিসি ইকুয়াল টু এত, ওখান থেকে ক্যালকুলেশনটা করে যাবেন। যদি 3 মার্ক বা 4 মার্ক দেয়, এখন আপনাকে যদি 10 মার্ক দেয়, আপনি টোটাল 14 এবং 15 প্রশ্ন দুইটাই করতে হবে। বুঝছেন বিষয়টা? মার্কের উপর ডিপেন্ড করবে এটা, আপনি কোন জায়গা থেকে শুরু করবেন। 2-3 মার্ক দিলে শুধুমাত্র শুধু কি বিসি পিসি টিসি গুলো লিখে রাখবেন। ওখান থেকে কি এটাকে এটা দ্বারা ভাগ করলে এটা হয়, এখান থেকে এটা দ্বারা ভাগ করলে এটা হয়, ক্যালকুলেশনটা দেখাই দিবেন। যদি আপনাকে 10 মার্ক দেয়, তাহলে টোটাল প্রশ্নটা আনসার করতে হবে ভাইয়া। আচ্ছা, এরপরে যে প্রশ্নটা আছে সেটা হলো আপনাকে প্রশ্নে বলবে আর টিসি ডিভাইড বাই পিসি বিসি এর মান বের করো। কি বলবে প্রশ্নে? আর টিসি পিসি বিসি ইকুয়াল টু 8/3, সেটা প্রুভ করতে বলবে আপনাকে। ওকে, এখন আপনি কি বের করতে পারবেন না এটা? আপনি তো আর এর মান জানেন, আর তো আর টিসি এর মান জি এখানে স্যার, এটা বসাবেন, পাওয়া যায়। পিসি এর মান এখানে বসাবেন। পিসি এর মান বসানোর পর ক্যালকুলেশন করে দেখবেন এখানে 8/3 চলে আসছে। বুঝছেন বিষয়টা? জি স্যার। আপনি যদি কি করেন, আরটিসি এবং বিসি পিসি এর মান বসাই দেন, 8/3 অটোমেটিক চলে আসবে, আপনার কোনো কষ্ট করারই দরকার নেই। তাহলে এই টোটাল এই যে 14 এবং 15, এইগুলো কি ক্যালকুলেশন না, গুণ ভাগ না, এর বাইরে কি কিছু আছে? শুধু মনে রাখতে হবে কোনটা দ্বারা কোনটা ভাগ করতেছেন, গুণ করতেছেন, সেটা ভাই মনে রাখতে হবে, নাহলে আপনি প্রবলেম কি এটা করা সম্ভব না, এটা প্রমাণ। তো যদি ম্যাথ বলতাম, নাহলে আমি গুড়াই ফিরাই করাইতে পারতাম। এটা প্রমাণ, আপনাকে টু দা পয়েন্টে আগাইতে হবে। কোন স্টেপটা নিলে আপনার কাঙ্ক্ষিত আনসার বের হবে সেটা আপনাকে আগে থেকে জানতে হবে। ওই পরিমিতির ইয়ার মতো, এটা কি বলে, ত্রিকোণমিতির ম্যাথের মতো। ত্রিকোণমিতির ম্যাথ যখন কি করতে আসলে যাই, আমাদের নিচের ফার্স্ট লাইন চিন্তা করতে হয় আগে। প্রমাণ করতে গেলে অনেকটা এরকম, আমি কি বের করলে আমাকে কি আসবে, কোনটা করলে কি আসবে, সেটা আমার আগে থেকে আইডিয়া রাখতে হবে। স্যার বিসি 3B হইলো কেমনে বিসি ক্যালকুলেশন? এটা আমরা প্রথমে প্রমাণ করছি না ভাইয়া? প্রথমে বুঝছি স্যার, ভাগ করার পর আসছে, কিন্তু 3B আসলে আমি তো ক্যালকুলেশন করলে অন্য কিছু হয়। এটা তো হওয়ার কথা না, 3B আসবে। স্যার 3B তো আসে। ভাই বি এর মানটা যে বের করছে ওইখানে ক্যালকুলেশনটা তো বুঝতেছি না, ওইরকম বেরোবে কেন? এখানে করছিলাম কি ভাইয়া? এই তো এখানে দেখাইছি, এখানে কত দ্বারা ভাগ করছি আমি? এখানে করছি এই 3 নাম্বারকে, সরি 4 নাম্বারকে 5 নাম্বার দ্বারা ভাগ করে দিলে 3B আসবে। পিস ইকুয়াল টু, আমি ক্যালকুলেশনটা এখানে করে ভাই দেখাইছি। ভাই এটা বলতেছে না, ওই যে পরে যে এ এর মান বের করছে একবার, বি এর মান বের করছে একবার, ওইখানে বি এর মানের ক্যালকুলেশনটা তো বুঝতেছি না বইয়ের। এখানে এর এ এর মানটা আর বি এর মানটার ক্যালকুলেশনটা তো বুঝতেছি না বের করার, তো মুখস্থ করে রাখতে হবে দেখা যাচ্ছে। মুখস্থ তো না ভাইয়া, আপনি ভাগ করলে মানটা আসবে না কাটাকাটি করার পর। এটা যদি ওইটা একটু দেখায় দেন ভাই, বুঝতেছি না তো, মিলতেছে না। কোনটা দেখাবো সেটা বলেন, আমি যে কোনো একটা দেখাই দিই, যেটা বলেন সেটা করা দিব, যে কোনো একটা ভাই এক্সাম্পল ইয়ারটা, দিই, বিয়েরটা কনসেপ্টটা দিই। বিয়েরটা ইয়ারটা মিলাইছি, বিয়েরটা। দুইটাই যদি করা দিতে হয় তাহলে আপনি আর করার দরকার নেই, মানে আপনার দুইটাই দুইটা না যে ভাই, কোনো একটা বিয়েরটা বলেন, আমি বি একটা বি করে দিই। হ্যাঁ, নিচের বিটা ভাই। বিটা। ওকে, বি কে আমি, আমার এখানে দুইটা ইকুয়েশন দরকার, একটা হলো 7 নাম্বার ইকুয়েশন, আমাকে জানতে হবে 7 নাম্বার ইকুয়েশনে কি দিয়ে আছে।
টি ইজ ইকুয়াল টু কত দিয়ে আছে ভাইয়া 7 নম্বরে 8 a divided by 27 rb 87 8 a 27 আর বি এটা 7 নাম্বার জি ভাই ওকে 8 নম্বরে দিয়ে আছে কত পি সি ইকুয়াল টু কত দিয়ে আছে a is equal বাই to a divided by 27 b square বি স্কয়ার তাহলে আমি যদি 7 নাম্বারকে 8 নাম্বার দ্বারা ভাগ করে দিই তাহলে কি টিসি বাই পিসি ও ভাই বইয়ে ভুল আছে এখানে যে 27 rb না এখানে 2 rb দিয়েছে এই জন্য তো মিলতেছে না যা হবে হোক মানে আপনি ক্যালকুলেশন তো এইভাবে চিন্তা করেন আমি তো ক্যালকুলেশন বইয়ের চিন্তা তো করে লাভ না বইটা আর পুরান না জি জি ভাই বইটা হ্যাঁ তাহলে মিলবে ভাই ওইটাই বলতেছে যে এটা কাটাকাটি করে কেমনে বাদ দিল মানে 27 তো কাটাকাটি এমনিতেই যায় ও আচ্ছা তাহলে ঠিক আছে ভাইয়া ওকে তাহলে হলো কত এখানে 13 নাম্বার এই টোটাল এবার একটা বিষয় আমি আলোচনা করি আপনার রিভিশনের জন্য খুব কাজে লাগবে সেটা হলো আমার টোটাল হিট থেকে চারটা প্রশ্ন আসে প্রতিটা প্রশ্ন কত করে 10 করে ওকে চারটা সেট যদি হয় মানে চারটা যদি প্রশ্ন হয় টোটাল বড় প্রশ্ন হবে মূলত 4টা এখন আমি আসি এখানে টোটাল সেট হয় নরমালি 2টা প্রতিটা সেটে কত করে কয়টা প্রতিটা সেট মানে এ এবং বি এখানে 20 মার্ক এখান থেকে 20 মার্ক ওকে দুইটা প্রশ্ন যদি আসে তাহলে 40 মার্ক আমার এখান থেকে হিট থেকে আসবে এখন কম বেশি আপনারা অনেক কিছু পড়ছেন প্রথমত আসতে পারে কার্নোট সার্কেল এবং প্রসেস কার্নোট সার্কেল অথবা প্রসেস থেকে যে কোনো একটা হয় কার্নোট সার্কেল দিবে নাহলে প্রসেস দিবে দুইটা একসাথে দিবে না তাহলে আপনি মনে করেন এখান থেকে কার্নোট সার্কেল আসছে তাহলে কার্নোট সার্কেল যদি আসে তাহলে কত মার্কের প্রশ্ন হবে এখান থেকে শুধু কার্নোট সার্কেল থেকে 20 মার্ক দিবে ওকে এরপর আছে থিওরি কাইনেটিক থিওরি এবং কি এই রিয়েল গ্যাস আজকে যে প্রশ্নটা করছি এবং গত ক্লাসে 13 নাম্বার যে প্রশ্ন 13 এবং 14 এবং 15 যদিও বা নাই 15টা 14 মধ্যে ঢুকে গেছে তাহলে 13 14 15 মিলে বলতেছি রিয়েল গ্যাস হয় থিওরি থেকে একটা প্রশ্ন অথবা রিয়েল গ্যাস যে কোনো একটা এখান থেকে আসবে তাহলে এই দুইটা করলে কাইনেটিক থিওরি এবং কি রিয়েল গ্যাস এই রিয়েল গ্যাস বলতে তিনটা প্রশ্ন করলে যে কোনো একটা অথবা কাইনেটিক থিওরি এতদিন যা প্রশ্ন করছি সেখান থেকে একটা যে কোনো একটা এখান থেকে দিবে ধরে নিলে এখান থেকে কাইনেটিক থিওরি থেকে প্রশ্ন করছে তাহলে কাইনেটিক থিওরি থেকে কত মার্কের প্রশ্ন হবে 20 মার্ক কার্নোট সাইকেল থেকে কত 20 তাহলে টোটাল কত হয় 40 এখন কোন কারণে কার্নোট সাইকেল আসে নাই প্রসেস আসছে আর এদিকে কাইনেটিক থিওরি আসছে তাহলে কত প্রসেস থেকে 20 মার্ক থিওরি থেকে কত 20 মার্ক 40 যদি কাইনেটিক থিওরি না দেয় তাহলে অবশ্যই রিয়েল গ্যাস দিবে এখান থেকে 20 মিস এই চারটা পার্ট নিয়ে মূলত প্রশ্নটা হয় আমি কি বোঝাইতে পারছি তাহলে আপনারা কার্নোট সার্কেল কোশ্চেন প্রসেস কোশ্চেন কাইনেটিক থিওরি কোশ্চেন এবং রিয়েল গ্যাস কোশ্চেন এখান থেকে কয়েকটা প্রশ্ন মিসিং হয়েছে সেটা যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি আবার রিপিট করে দিব যেগুলো মিসিং হয়েছে যেমন কার্নোট প্রসেস থেকে লাস্টের দিকে একটা হিট ট্রান্সফারের একটা প্রশ্ন আমি করাই নাই সেটা আমি করাই দিব একটা নাকি দুইটা যেটা কি প্রসেস অধ্যায়ে ওকে কার্নোট সার্কেলের মধ্যে দুইটা অংশ আছে ওই এন্ট্রপি নিয়ে একটা প্রশ্ন আছে যেটা আমি করাই নাই এটা আমি করাবো তাহলে দুইটা প্রশ্ন বা তিনটা প্রশ্ন ওদিকে মিসিং আর এদিকে রিয়েল গ্যাসের মধ্যে কোনো প্রশ্ন তো মিসিং নাই কাইনেটিক থিওরির মধ্যে ওই বয়েস ল চার্লস ল ওখানে একটা অংশ আমি পরে বুঝাবো বলছিলাম সেটা আমি এখানে অ্যাড করে দিব তাহলে টোটাল এই প্রশ্নগুলো ছাড়া আর বাকি পার্ট আপনাদের কমপ্লিট হয়েছে ওকে এখন কাজ হলো যা করছি এগুলোর উপর সলভ ক্লাস দিয়ে মূলত আমি পরীক্ষা নিব আগে একটা সলভ ক্লাস হবে প্রতিটা পার্টের উপর দেন ওই পার্টের উপর পরীক্ষা নিব টোটাল 4টা পরীক্ষা নিব আমি আর এর ফাঁকে যেই প্রশ্নগুলো মিসিং গেছে সেগুলো আমি করাই দিব এখন বলেন আপনারা আগামী ক্লাসে কোন পার্টটা পরীক্ষা দিবেন যেহেতু আজকে রিয়েল গ্যাস কোশ্চেন আগামী ক্লাসে কি রিয়েল গ্যাস কি পরীক্ষা দেওয়া সম্ভব নাকি সলিউশন ক্লাস দিব কোনটা বলেন যেহেতু এটা এখন করছি এটা আগে পরীক্ষা নিয়ে নি
ভাই স্যার, রিয়েল real ক্যাশ বলতে কি শুধু 14 নম্বরটাই আর 13 নম্বরটা? 13 নম্বরটা আমি রেকর্ড ক্লাস দিছি, ওখানে করাইছি বিদে এটা আজকে করাই নাই। স্যার রিয়েল ক্যাশে কয়টা থাকবে স্যার? কি 13 কয় নাম্বার? 14, 13 এবং 14 এই দুইটা প্রশ্নের মধ্যে রিয়েল ক্যাশের প্রশ্ন। স্যার শীতে তো 14-15 আছে। 14 শীটে 14 15 আছে, মিস একটা এখানে বইয়ে 14 নাম্বার প্রশ্নে শুধু টোকেনটা পড়ে নাই, আইডেন্টি কি পরিস্থিতিটা পড়ে নাই। স্যার শীতে বইয়ে তো 15 নম্বর পড়ান নাই। 15 নেই তো। 14টা 15-র মধ্যে ঢুকে গেছে, এই 14-র মধ্যে ঢুকে গেছে 15টা বইয়ে। সুতরাং স্যার ঘুরে ফিরে শীতের 14 নম্বর তো ওই ভ্যান্ডার ওয়ালসের যে ইকুয়েশনটা প্রমাণ ওইটা করছে। আমি আজকে যতটুকু করছি তাহলে ততটুকু পাই। মূল কথা হলো এটা। এখানে এখানে তাহলে এখানে তাহলে 14 যেটা শেষ কোথায় আর 15 শুরু কোথায়? ভাই আপনারা একটা জিনিস সিম্পল জিনিসটাকে ঘুরাচ্ছেন বেশি। এক হলো 13 প্রশ্ন এবং 14 প্রশ্ন, 14 বইয়ে যতটুকু আছে ততটুকু শেষ, আর কোনো কথা নাই শুরু থেকে শেষ Okay. পর্যন্ত, 16 এর আগ পর্যন্ত সিম্পল ভাষাটাকে জিনিসটাকে ওকে। আর যাদের শীট আছে তাদের 13 14 15, যাদের শীট আছে শীটে মার্কিংটা ঠিক আছে 13 14 15, যাদের বই আছে তাদের শুধু 13 14। স্যার রিয়েল ক্যাশ থেকে কয়টা ক্লাস হয়েছে? হ্যাঁ রিয়েল ক্যাশ থেকে টোটাল কয়টা ক্লাস হয়েছিল? গত ক্লাসে রেকর্ড ক্লাস দিয়ে আজকে সলভ ক্লাস, আজকে আরেকটা ক্লাস করাইছি, দুইটা। আচ্ছা স্যার। ভাই রিয়েল ক্যাশটা কি কাইনেটিক থিওরির মধ্যে পড়ছে, এটা মানে বইয়ের সূচিপত্রের মধ্যে? ওই টপিকস এর মধ্যে, কিন্তু আমরা দেখি তো প্রশ্ন আলাদা হয়, আমি এই জন্য আলাদা করে দেখাচ্ছি এটা। কাইনেটিক থিওরি এটা কি ওই যে বইয়ের ইন্ডেক্সের মধ্যে আমরা কি কাইনেটিক থিওরি ধরবো, চ্যাপ্টার ধরবো? চারটা তো আমি দিছি তো ওই কার্নো সার্কেলের থিওরির মধ্যেই। আপনি ইন্ডেক্সের মধ্যে চিন্তা করার দরকার নেই, আপনি রিয়েল কেসটাকে আলাদা একটা পার্ট মনে করেন, কারণ এখান থেকে প্রশ্ন হলে আলাদা হয়। কাইনেটিক থিওরি থেকে যদি দেয় তাহলে রিয়েল কেস থেকে দিবে না, রিয়েল কেস থেকে দিলে কাইনেটিক থিওরি থেকে দিবে না। এই জন্য এটাকে যেহেতু আমি আলাদা প্রশ্ন হয়, আমি আলাদা ভাবে পরীক্ষা করে দিচ্ছি। ভাই 1 নাম্বার থেকে কয় নাম্বার পর্যন্ত কাইনেটিক থিওরি? এই রিয়েল কেস ছাড়া বাকিগুলো সবগুলো কাইনেটিক থিওরি ভাই, শেষ। এই 13 14 প্রশ্ন ছাড়া বাকি সবগুলো। ভাই আমাদের কি কার্নোট সার্কেল কি পড়ানো হয়েছে? কোনটা ভাইয়া? কার্নোট সার্কেল হ্যাঁ করানো হয়েছে, এটা কার্নোস কার্নোট সার্কেল করানো হয়েছে। স্যার সামনের দিন কি এখন মূল কথা এটা, কার্নোট মূল কথা আগামী ক্লাসে রিয়েল কেসের পরীক্ষাটা দেওয়া সম্ভব কিনা সেটা বলেন। জি স্যার। তাহলে আগামী ক্লাসে সম্ভব? আগামী ক্লাসে ভাই আমি কার্নোসের ক্লাসটা পাই না, এটা কত নম্বর পেজে? ভাই মনে নাই একটু সমস্যা ছিল ভাই, ওই যে নিচের আগ পিস করে করাইছে, যদি না পান আমি রেকর্ড ক্লাস দিয়ে দিব ভাইয়া। ওকে তাহলে আগামী নাইম ক্লাসে ভাই, আমরা রিয়েল কেসের পরীক্ষাটা নিচ্ছি। নাইম ভাই এই যে অঙ্কটা করালেন না বইয়ের একদম মানে শেষের দিকে দেখেন, এই যে অলসো যে পোর্শনটা আরটিসি বাই পিভিসি, ওইটা এইটুকু একটু বুঝি নাই ভাই। এটা বুঝেন নাই? না ভাই এইটুকু একটু বুঝে ক্লাস পাবেন স্যার? একটু মিনিট করে, এখানে আর টিসি ডিভাইডেড বাই পিসি এবং বিসি, আর তো আর টিসি এর মান পিসি বিসি এর মান বসা দিলে ক্যালকুলেশন করলে 8/3 আসবে ভাইয়া। এখানে বুঝার কিছু নাই, আপনি শুধুমাত্র ও মানে সবগুলো মান বসে দিচ্ছে কেন না? মান বসাই দিবেন ভাইয়া। ও আচ্ছা। আরেকজন কি বলছিলেন ভাইয়া? তাহলে আগামী ক্লাসে রিয়েল কেস 13 এবং 14 প্রশ্নের উপর 13 14, আর যাদের শীট আছে তাদের 13 14 15 এগুলোর উপর আগামী ক্লাসে পরীক্ষা। এটা কিন্তু 20 মার্কের জন্য আসে, সুতরাং একটু সিরিয়াসলি পড়ালেখাটা করিয়েন। ওকে।